শুরুর কিছুদিন পরই মুখ থুবড়ে পড়েছে রাজধানীর বাস একীভূত প্রকল্প। আধুনিক বাস ও পরিকল্পিত নীতিমালার তাগিদ। পলিসি ইস্যু যে আমি সুশৃঙ্খলভাবে গণপরিবহন চালাবো, এটার জন্য যে ভারী অবকাঠামো লাগবে বিষয়টা কিন্তু তা না। আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির ১৩ বছরেও নিশ্চিত করা হয়নি ক্ষতিপূরণ ও পুনর্বাসন। মানবেতর জীবন শতাধিক পরিবারের। মালদ্বীপে অবৈধ অভিবাসন নিয়ে অভিযান, শঙ্কায় বাংলাদেশিরা। বৈধ ভিসা বাতিল হয়ে মালয়েশিয়া থেকে ফিরলেন আরও ৩১ জন। লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলা। হিজবুল্লাহ সশস্ত্র বাহিনী প্রধান হাইথাম আলী সহ অন্তত ৫ জন নিহত, আহত ২৮। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রী। বিভিন্ন জটিলতায় থমকে আছে রাজধানীর বাসগুলোকে একীভূতকরণ প্রকল্প। থমকে যাওয়ার পেছনে রাজনৈতিক প্রভাব, বাস মালিকদের অসহযোগিতা ও সরকারের অক্ষমতাই কারণ বলছে বিশেষজ্ঞরা। বাস মালিকরা পরিকল্পিত নীতিমালা না থাকার অভিযোগ করলেও এখনও বাস্তবায়ন সম্ভব বলছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বাকিটা জানাচ্ছেন রাজু আহমেদ। রাজধানী ঢাকায় ৩,০০০ কিলোমিটারের মতো সড়ক নেটওয়ার্ক রয়েছে, আর এই সড়ক নেটওয়ার্কের ২৫০ কিলোমিটার বাস চলাচলের যোগ্য। অথচ এই সড়কেই ৩৮০টিরও বেশি বাস রুট। বিশেষজ্ঞরা বলছেন এই অযাচিত রুটেই কমিয়েছে সড়কের সক্ষমতা। এদিকে বাস পরিচালনায় একাধিক মালিক, সিন্ডিকেট এবং সরকারের সদিচ্ছার অভাব থাকায় বছরের পর বছর শৃঙ্খলা আনা যায়নি গণপরিবহনে। এতে নানা ভোগান্তিতে সাধারণ মানুষ। সড়কের এমন অব্যবস্থাপনা ঠেকাতে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় রাজধানীর সব বাস একীভূত করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে আধুনিক গণপরিবহনের স্বপ্ন দেখে নগরবাসী, চায় শৃঙ্খল গণপরিবহন। আমি মনে করি এটা একটা কোম্পানির আন্ডারে আসা উচিত এবং একটা শৃঙ্খলা থাকা উচিত। ওইরকম বাস চাই যে এক জায়গায় থাকবে, টিকিট কাটে আমরা বাসে উঠবো। আমরা এরকমই বাস চাই যে কোনো বাস জানি নাম্বারে কোনো পারাপারি না হয়, সিরিয়াল বাই সিরিয়াল সব গাড়ি চলবো। তবে বিভিন্ন জটিলতায় আধুনিক গণপরিবহনের স্বপ্ন থমকে আছে। যুগোপযোগী বাসের ঘাটতি যার বড় কারণ। একই সঙ্গে অপরিকল্পিত অবকাঠামো, বাস মালিকদের অসহযোগিতা, বিনিয়োগে ঝুঁকি, রাজনৈতিক প্রভাব, সরকারের সক্ষমতাহীনতা এবং অসহায়ত্ব এই প্রকল্পকে বাধাগ্রস্ত করছে বলছেন বিশেষজ্ঞরা। সরকারের অসহায়ত্ব কাজ করছে এবং রাজনৈতিক সদিচ্ছার যে বিষয়টা, সেখানে ঘাটতি আছে। আমরা অনেক বড় বড় অবকাঠামোতে করে ফেলেছি, মেট্রো রেল করে ফেলেছি, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার করেছি। সেখানে গণপরিবহন এটার পলিসি ইস্যু যে আমি সুশৃঙ্খলভাবে গণপরিবহন চালাবো, এটার জন্য যে ভারী অবকাঠামো লাগবে বিষয়টা কিন্তু তা না। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের অংশীজনের মধ্যে ডিটিসিএ সেনাপতির দায়িত্ব পালন করলেও সৈনিকের ভূমিকায় আছে বাস মালিক ও সিটি কর্পোরেশন। আবার পুলিশ সহ তাদেরই সমন্বয়ে গঠিত ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি এখন বড় স্টেক হোল্ডার। তথ্য বলছে বিভিন্ন কমিটির মাধ্যমে সব অংশীজনকে এক টেবিলে করা গেলেও বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বারবার ভেস্তে গেছে। বাস মালিকরা বলছেন সরকার সিদ্ধান্ত নিলেও গ্রহণ করেনি পরিকল্পিত নীতিমালা। ফলে সরকারিভাবে সম্ভব নয়, বাস্তবায়ন করতে হবে বেসরকারি উদ্যোগে। অনেক পরিকল্পনায় সরকারিভাবে হয়, চিন্তা হয়, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্পে ওই যে বিআরটি ব্যস্ত গেছে, এইটার এই সেই মিটিং পাস মতামত এইসব করতে করতে শেষ। এটা বেসরকারি আমাদের মাধ্যমে আমাদের সহযোগিতা করলে খুব সহজ হবে, তাড়াতাড়ি হবে। সরকারিভাবে এটা হবে না। চাপমুক্ত থাকলেও রাজনৈতিক প্রভাব অনেকটা প্রভাব ফেলছে এই প্রকল্পে। তবে আধুনিক প্রযুক্তির বাসের ব্যবস্থা করা গেলে এই প্রকল্প দ্রুত সময়ে আলোর মুখ দেখবে বলে মনে করেন পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। থিংস আর মুভিং, কিছু চেঞ্জ আসতেছে এবং কিছু ভালো বাস আসতে শুরু করলে এটা মানে সাকসেসফুল হব। আমরা মডেল ক্রিয়েট করতে চাচ্ছি, কিন্তু এখানেও কিছু গ্রুপিং দেখা যাচ্ছে যেটা একে অন্যকে বাধা দিচ্ছে। এদিকে আধুনিক বাস কিংবা নীতিমালা বাস্তবায়ন করা গেলেও প্রকল্পটির স্থায়িত্ব নির্ভর করবে বিজ্ঞান ভিত্তিক অবকাঠামো ও ব্যবস্থাপনার উপর। কিন্তু পুরনো ব্যবস্থাকেই উপযোগী করতে চায় সিটি কর্পোরেশন। এক্সিস্টিং যে রাস্তাগুলো আছে সেগুলোকে বিদ্যমানে রেখে ওখানে আমার পরিকল্পনা করতে হবে। আমার যাত্রী ছাউনি যেখানে আছে এবং কিছু কিছু যাত্রী ছাউনির ক্ষেত্রে নতুন করে আবার চিন্তা ভাবনা চলছে
আমাদের কাছে বিষয়গুলো আসছে, আমরা কথা বলছি, আমরা এই বিষয়গুলো জনগণের সুবিধার্থে আমরা সেগুলো আমরা করব। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের সঙ্গে অর্থনীতিতেও গতি আসবে, ফলে আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে প্রকল্পটির বাস্তবায়ন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। রাজু আহমেদ, এখন, ঢাকা। রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে ঢাকা পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সুবিধাটা পাবেন। লিগ্যাল এইড ম্যান্ডেটরি করা হয়েছে। পারিবারিক বিরোধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিগ্যাল এইডে যেতে হবে। লিগ্যাল এইডে একজন বিচারক ছিল, সেখানে আমরা 3 জন করে দিয়েছি। একজনের জায়গায় 3 জন থাকবে, 3 গুণ সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। লিগ্যাল এইডে যদি আপনি ডিসস্যাটিসফাইড হন, শুধুমাত্র তখন আপনি পারিবারিক আদালতে যাবেন। এত বড় যে একটা চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে যদি আমরা সবাই এই চর্চাটা শুরু করি, সবাই জানাই। আমাদের ইচ্ছা আছে, আমরা 20টা জেলা চালু করেছি। আমার অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে 64টা জেলায় লিগ্যাল এইড ম্যান্ডেটরি করে দিয়ে যাব। আমাদের হিসাব আছে লিগ্যাল এইড যখন আমরা এটাকে অধিদপ্তরে রূপান্তরিত করব, যখন এটা ফুলি ফাংশনাল হবে, বাংলাদেশে যত মামলা হয় তার অ্যাটলিস্ট 1/4 এমনকি 1/3 পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হবে। 5 বছরের মধ্যে মামলার জট অন্তত 50% কমে যাবে। মানে আমরা তো অনন্তকাল থাকবো না, কিন্তু এই যে কাজগুলো করে দিয়ে গেলাম, কিন্তু মানুষকে সবাইকে জানাইতে হবে, চর্চার মধ্যে আনতে হবে। তো 1 নাম্বার আমাদের হচ্ছে আমরা এগুলি দেখি না, আমরা কি নাই ওটা নিয়ে হাহাকার করি, এত অভিযোগ করতে পছন্দ করি, অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি না। কোনো ব্যক্তিকে অ্যাপ্রিসিয়েট না, কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সংস্কারের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে চিন্তা, দুশ্চিন্তা, যেই বিভ্রান্তি, সেটা হচ্ছে আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার সেটা হচ্ছে ভ্যাট চালু করা, ঠিক কিনা? তো ভ্যাট কি সংবিধান পরিবর্তন করে চালু করেছিল? তো আইনের মাধ্যমে চালু করেছে। বাংলাদেশে পরিবেশগত যতটুকু ডিফারেন্স হয়েছে, এটা পরিবেশ আইনের মাধ্যমে হয়েছে। আমাদের এখানে অ্যাসিড সন্ত্রাস একসময় ভয়াবহ ব্যাপার ছিল, এটা এখন প্রায় নাই বলতে চলে, আইনের মাধ্যমে হয়েছে। সংবিধান পরিবর্তন করতে হয়। আমাদের সমস্ত চিন্তা হচ্ছে, আচ্ছা সংবিধানে তো পরিবর্তন হয়নি, তাহলে বলতে সংস্কার হয়নি। ভাই, বহু সংস্কার হয়েছে, এটা জাস্ট লক্ষ্য করতে হবে। আমাদের সংস্কার নিয়ে এখানে কোনো ভুল ত্রুটি আছে নাকি সেটা আলোচনা করতে হবে। তার হচ্ছে আমাদের সংস্কার নিয়ে বিভ্রান্তি হচ্ছে, আমরা মনে করি এটা ওভারনাইট করার ব্যাপার। এখন আপনি যদি সবচেয়ে বড় পৃথিবীতে সংস্কারক হিসেবে আমরা কার নাম জানি? সিঙ্গাপুরে আমরা লি কুয়ান ইউর নাম জানি। লি কুয়ান ইউ সংস্কার করতে ওনার কত বছর লেগেছিল? মিনিমাম 10 বছর লেগেছিল। সিঙ্গাপুরকে ট্রান্সফর্ম করতে, মানুষ নোটিস করা শুরু করতে 10 বছর লেগেছিল মিনিমাম। এটা তো আপনার ওভারনাইট করার ব্যাপার না। আমার সুযোগ আসলে আমি সবকিছু আইনের মধ্যে ঢুকিয়ে দিই, সাথে সাথে সংস্কার হয়ে গেল, সাথে সাথে সমস্ত অন্ধকার ঘর আলো হয়ে গেল। এ তো এরকম এরকম কিছু ব্যাপার না। আমি একটা সিম্পল উদাহরণ দিই। আজকে আমাদের রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে ঢাকা পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নিরাপদে রাস্তা পারাপারের সুবিধায় সিলেটে 5টি ফুটওভার ব্রিজ নির্মাণ হলেও বর্তমানে পরিণত হয়েছে মাদক আর ভাসমান মানুষের আবাসস্থলে। নির্মাণ পরিকল্পনায় ঘাটতি, যথাযথ স্থান নির্বাচনের অভাব আর পথচারীদের অসচেতনতায় ওভারব্রিজগুলো ব্যবহার হচ্ছে না বলে মন্তব্য নগর পরিকল্পনাবিদদের। সন্দীপন শুভ জানাচ্ছেন বাকিটা। এটি সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কয়েক বছর আগেই এখানে নির্মাণ করা হয় ফুটওভার ব্রিজ। প্রধান গেটের মাত্র 50 গজের মধ্যে ফুটওভার ব্রিজ থাকলেও সিলেট সুনামগঞ্জ হাইওয়ের ব্যস্ততম এই পয়েন্টটিতে প্রায়ই ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা যায় শিক্ষার্থীদের। সিলেট মহানগরীর ব্যস্ততম টিলাগড়, বন্দরবাজার, শাহপরান ও কদমতলী এলাকায় ফুটওভার ব্রিজ থাকলেও খুব কমই এগুলো ব্যবহার করতে দেখা যায় পথচারীদের। এতে সড়কে দুর্ঘটনা বাড়ার পাশাপাশি নগরীতে প্রতিনিয়ত বাড়ছে যানজট। তবে ব্রিজ ব্যবহারে কারিগরি ত্রুটির পাশাপাশি নিজেদেরও সচেতনতার অভাব রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। কথা চিন্তা করে দেখে আয় না, কষ্ট করে যানজট ঠিল্লা জায়গা নিচ দিয়া দুপুরে যায়, তারা আইতেছে না, কারণ যদি তার কোনো ক্ষতি হয়ে বসে। নির্মাণের পর থেকেই এসব ওভারব্রিজ ব্যবহারে আগ্রহ নেই নগরবাসীর। কোটি কোটি টাকা খরচ করে বানানো এই ব্রিজগুলো ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার কাজ ছাড়া তেমন কোনো কাজে আসছে না। উল্টো এগুলো ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে। আমরা 5 বছর ধরে চিন্তা করতেছি, 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 আমরা
নির্মাণ ত্রুটি আর সঠিক পরিকল্পনার অভাবের পাশাপাশি জনসাধারণের আগ্রহ কম থাকায় এই ফুটওভার ব্রিজ সহ সিলেটের সবকটি ফুটওভার ব্রিজ পড়ে আছে অযত্ন আর অবহেলায়, যার ফলে ছিনতাই, মাদকসহ নানা অসামাজিক কার্যক্রম বাড়ছে এই ফুটওভার ব্রিজগুলোকে কেন্দ্র করে। নগরবিদরা বলছেন, ফুটওভার ব্রিজ নির্মাণের আগে সঠিক পরিকল্পনার ঘাটতি, যথাযথভাবে জরিপ না করে ব্রিজের স্থান নির্বাচন এবং বাস্তবতার সাথে নাগরিকদের চাহিদার মিল না থাকায় এগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এছাড়াও ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতনতার অভাবকেই দুষছেন তারা। তখন কিন্তু লোকজন বাধ্য হয়ে এটা ব্যবহার করবে, ট্রাফিক বেড়ে যাবে। এখন হয়তো করছে না, কারণ দীর্ঘদিনের অভ্যাস। আগের রুট তো ছোটো ছিল, তো মানুষের একটা অভ্যাস গড়ে ওঠার জন্য একটা সময় লাগে। এই সময়টা যাতে কম লাগে এর জন্য দরকার হচ্ছে অ্যাওয়ারনেস। পর্যন্ত এটা অ্যাওয়ার না হব আমি যে না এখান দিয়ে ব্যবহার করলে আমার অ্যাক্সিডেন্ট রেট কমে যাবে, আমি সেফ থাকবো, এটা আমাদের মধ্যে যেহেতু জাগ্রত হয় না, সেটাও ওয়ান অফ দ্য রিজন। এদিকে ফুটওভার ব্রিজ নির্মাণে কারিগরি ত্রুটি কিংবা পরিকল্পনার অভাব নয়, বরং এগুলো ব্যবহার না করার মূল কারণ নাগরিকদের অনীহা বলে মনে করছে সিসি কর্তৃপক্ষ। ফুটওভার ব্রিজগুলিও যেন ব্যবহার হতে পারে, এর জন্য এসএমপি এবং সিটি কর্পোরেশন এবং মিডিয়া সবাই মিলে মানুষকে একটু উদ্বুদ্ধ করলে, মানুষকে মোটিভেট করলে তাহলে এটা ব্যবহার হবে। চাহিদার সাথে বাস্তবতার অসামঞ্জস্যতা আর মানুষের অসচেতনতায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অনেকটাই অকেজো হয়ে দাঁড়িয়ে আছে ফুটওভার ব্রিজগুলো। সংশ্লিষ্টরা বলছেন, এগুলো কাজে লাগাতে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ এখন সময়ের দাবি। সন্দীপন শুভ, এখন সিলেট। দর্শক, আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি টাঙ্গাইলের একটি সড়ক এবং এই সড়ক বিভাগের কাজ না করেই কোটি টাকার বিল পরিশোধ। এমন ভয়াবহ দুর্নীতির সন্ধান মিলেছে এখন টেলিভিশনের অনুসন্ধানে। সরকারি নথিতে কাজ সম্পূর্ণ দেখিয়ে ঠিকাদারকে কার্য সম্পাদন সার্টিফিকেট দিলেও মাঠ পর্যায়ে হয়নি 1 টাকারও কাজ। শক্তিশালী সিন্ডিকেট আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এড়ানোর চেষ্টায় আরও জটিল হয়েছে পরিস্থিতি। তবে অভিযোগের বিষয়ে মুখ খুলছে না সড়ক ও জনপদের শীর্ষ কর্তারাও। কাউসার আহমেদ জানাচ্ছেন বাকিটা। টাঙ্গাইলে সড়ক সংস্কার নিয়ে কাগজে কলমে কোটি টাকার কাজ দেখানো হলেও মাঠে নেই 1 টাকারও কাজ। সিন্ডিকেটের কারসাজির কিছু নথি এসেছে এখন টেলিভিশনের হাতে। সোর্সের দেওয়া নথিগুলো এবার বিশ্লেষণ করতে চাই। অনেকগুলো গোপন নথির মধ্যে এই কার্য সম্পাদনের সার্টিফিকেটটি বেশ গুরুত্বপূর্ণ, যেখানে টাঙ্গাইল সড়ক বিভাগ 4 কিলোমিটার সড়ক মেরামতের জন্য জিন্নাত হোসেন বিশ্বাস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে 85,85,089 টাকার বিপরীতে 85,79,803 টাকা প্রদান করেছে, যেখানে কাজ শুরুর তারিখ দেখানো হয়েছে 24 মে 2025, পরিকল্পিত কাজ শেষ করার তারিখ দেখানো হয়েছে 23 জুন 2025, প্রকৃতপক্ষে কাজ সম্পাদনের তারিখ দেখানো হয়েছে 18 জুন 2025। এদিকে এই কার্য সম্পাদনের সার্টিফিকেট ও ই টেন্ডার নথির তথ্যের রয়েছে বেশ গরমিল। সোর্স ও তথ্য বলছে 25 অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এই সড়ক সহ আরও 5টি সড়কের 1 টাকারও হয়নি কাজ। সেই চিত্র দেখতে যেতে চাই মাঠে। একই কারসাজির চিত্র বাউশি গোপালপুর এলাসিন দেলদুয়ার সড়ক সহ বেশ কয়েকটি সড়ক প্রকল্পে। এই সব প্রকল্প সড়ক বিভাগের সাথে নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট ঠিকাদার ফিরোজ চৌধুরী, জনি চৌধুরী, আজিজ, সুমন, মনোজ ও জামাই শাহিন, এমন অভিযোগ সোর্সের। কাগজে কলমে কাজ শেষ হওয়া গোপালপুর বাউশি সড়কে গেল অক্টোবরে অনুসন্ধানে যায় এখন টেলিভিশন। সড়কে কাজ না করে ঠিকাদারকে অর্থ পরিশোধ ও সার্টিফিকেট প্রদানের তথ্য জেনে ক্ষুব্ধ এলাকাবাসী। কাজ না করে কিভাবে অর্থ ছাড় পেল ঠিকাদার তা জানতেই প্রকল্পটির সাইট অফিস মধুপুরে আমাদের ক্যামেরা। না, এখান থেকে বুসুদ্দি চৌরাস্তা 3 কিলো পার হবে রাস্তা। এই টুকের ভিতরে 1 বছরের মধ্যে কোনো লোক আসে নাই। 1 বছরের মধ্যে ঝাড়ুদারও আসে নাই 1 বছরের মধ্যে। আমরা তো সারা দিন আসতেই থাকি, কোনখানে কাম করতে আমরা দেখবো না। কাজ না হলেও বিল তুলে নেবার বিষয়টি স্বীকার করে সড়ক মেরামতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। দায় চাপান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে। আমি তো যেহেতু কাজটা আমার বৃষ্টির কারণে করতে পারিনি, কয়েকবার অ্যাটেম্প নিচে ঠিকাদার এসে কাজ করার জন্য, কিন্তু কয়েকবার বৃষ্টির কারণে করতে পারি। সিন্ডিকেটের মুখোশ উন্মোচনের লক্ষ্যে আবারও আমরা ফিরতে চাই সোর্সের কাছে।
সোর্সের তথ্য মতে প্রথমেই চলে যাই জামালপুর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে, জানতে চাই তার মতামত। প্রকল্প গ্রহণের আগে সড়ক পরিদর্শনের কথা স্বীকার করলেও পরে কথা পাল্টে জানান টাঙ্গাইলের কোনো কাজেই নেই তার সম্পৃক্ততা। কাজ শেষ করলে তো ঠিকাদার বিল পাবে, এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া, সেটা তো নির্ধারণ করবে নির্বাহী প্রকৌশলীর দপ্তর। বাস্তবায়নের পরে আমার রেসপন্সিবিলিটি এটা না যে 100% সকল প্রকল্প আমি শতভাগ ভিজিট করব। এদিকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী অস্বীকার করলেও লাইসেন্স ভাড়া দেয়া ও নেয়া ঠিকাদারি সিন্ডিকেট বলছে ভিন্ন কথা। তাদের দাবি অফিসের বেঁধে দেওয়া সময়ে শেষ হয়েছে কাজ, আর যে কোনো কাজেই দ্বারস্থ হতে হয় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর। এটা করেছি আপনার জিন্নাত বিশ্বাস না, এটা দাম বাইনের কাছে একবারে শেষ করি। সাধারণত আমরা এক ধাপে বিল ফার্স্ট এন্ড ফাইনাল বিল করি, কাজ শেষ করে ফার্স্ট এন্ড ফাইনাল। টাঙ্গাইলে যে কাজগুলা জিন্নাতের নামে হয়েছে এগুলা হচ্ছে জিন্নাতের নামে ওইখানে লোকাল লোকজন করছেন এবং তারা অথরাইজেশন নিয়ে করছেন। প্রত্যেকটা অথরাইজেশন আমাদের কাছে আছে কোন কাজটা কে করছে। আমরা তো ফিজিক্যালি ওখানে যাই না, আমাদের লাইসেন্সের নাম ব্যবহার করছি। অন্যদিকে এখন টেলিভিশনের অনুসন্ধান চলাকালে লুটপাটের চিত্র ধামাচাপা দিতে চলতি বছরের অক্টোবরের শেষ দিকে তড়িঘড়ি করে মাঠে কাজ শুরু করে কর্তৃপক্ষ। মিডিয়ার আগে আসছিল, তারপরে ওরা আইসা কাজ করছে, 4 দিনে কাজ করছে, কোন রকম ধামাচাপা দিয়ে চলে গেছে। এই রাস্তা ভালো না। 18 জনে আপনার কমপ্লিট হয় নাই, 18 জনে তারা ওনারা শেষ করে নাই। এইটা আপনার শেষ হয়েছে এই অক্টোবরের 15 তারিখ। সব উড়ে যেতেছে, মোটরসাইকেল ব্রেক করলে মোটরসাইকেলের চাকাই মনে যায়, চাকার সাথে সব পাথর ধরে যায়, হারাও যায় না। এই জায়গায় দিকে গেলে নাল্লাপাড়া যাওয়ার আগে আমাদের গাড়ি নষ্ট হয়ে যাইতেছে। দিনের আলোর মতো স্পষ্ট এই অনিয়মের বিষয়ে এবার মুখোমুখি হয়ে কার্য সম্পাদন সার্টিফিকেটে স্বাক্ষরদানকারী টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ডক্টর সিনথিয়া আজমিরি। তিনি সব স্বীকার করলেও দোষ দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। হ্যাঁ, সার্টিফিকেটটা আমার দেয়া, আর এইটার কাজের ডিটেইলে যদি জানতে, এই কাজের সমস্ত ডকুমেন্টই আমার কাছে রয়েছে। তো যদি ডিটেইলে জানতে হয়, যদি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কাছে এ ব্যাপারে জানতে চায়, আমি তাদের কাছে ওই জবাবদিহিটা করবো আর কি। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, বহু ধাপে এই অপরাধ যোগসাজশে সুসংগঠিত দুর্নীতির ভয়াবহ চিত্র। যারা সার্টিফিকেটটা ইস্যু করেছেন সম্পন্ন হয়েছে বলে মর্মে, তারা এর মধ্যে থেকে সুযোগ সুবিধা আদায় করেছেন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে লেনদেন এখানে হওয়াটা খুবই স্বাভাবিক, এক ধরনের যোগসাজশের দুর্নীতি। এই সংঘবদ্ধ অনিয়মের বিষয়ে যোগাযোগ করা হয় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তরে। মতামত জানতে বারবার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। টাঙ্গাইল সড়ক ভবনের ফাইল থেকে মাঠের বাস্তবতা সবই বলছে একটাই কথা, কাগজে সম্পূর্ণ কাজের নামে কোটি কোটি টাকা সরকারি অর্থ হাতিয়ে নিয়েছে একটি সুসংগঠিত সিন্ডিকেট। কাউসার আহমেদ, এখন টাঙ্গাইল। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন রয়েছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী। আপাতত তাকে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি। রোববার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানোর পর সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন এমন প্রশ্নের জবাবে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, পরীক্ষা নিরীক্ষা শেষে শারীরিক অবস্থা বিবেচনা করে তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রোববার রাত 8:15টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যায় ভুগছেন। উনি যখন বাসায় থাকেন তখন উনি সার্বক্ষণিকভাবেই এই মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকেন এবং ওনার সবসময়ই পরীক্ষা নিরীক্ষা কিছু না কিছু সপ্তাহে সপ্তাহে করা হয়, যেগুলো প্রয়োজন। সেই অনুযায়ী ওনাকে সাজেস্ট করা হচ্ছিল যে উনি যাতে দ্রুত হসপিটালে শিফট করে, কারণ অনেক পরীক্ষা বাসায় করা সম্ভব হয় না, সেজন্য ওনাকে আনা হয়েছে। আমরা আশা করছি যে পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার উন্নতির উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেওয়া যাবে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে কবে নাগাদ ওনাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া যাবে।
2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। গেল শনিবার শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। এছাড়া গার্ড অফ অনার এবং তোপধ্বনি দেওয়া হয়। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পররাষ্ট্র এবং বাণিজ্য সহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী। শনিবার শেরিং তোবগে ও ডক্টর ইউনুসের মধ্যে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন। বিশেষ গুরুত্ব দেন বাণিজ্য, সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে। ভূতাত্ত্বিকভাবে ডেঞ্জার জোনে থাকা সিলেটে বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। কয়েকদিন জুড়ে ঘন ঘন ভূমিকম্পের পর ও নগরীর ঝুঁকিপূর্ণ ভবনের ব্যাপারে এখনও উদাসীন সিলেট সিটি কর্পোরেশন। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ পুরনো ভবনগুলো বড় ধরনের আতঙ্ক তৈরি করেছে নগরী জুড়ে। নগরীর জিন্দাবাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, ঝুঁকিপূর্ণ ভবনের ব্যাপারে জেলা প্রশাসন আসলে কি বলছে? রাত্রি দেখুন, গত কয়েক বছর ধরেই কিন্তু ভূমিকম্পের আতঙ্কে নগরবাসী রয়েছেন এবং আমরা দেখেছি যে 2021 সালের পরে কিন্তু টানা কয়েক বছর কিন্তু বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে এবং মানুষের আতঙ্ক কিন্তু অনেক বেশি ছিল। এবং আমি জানিয়ে রাখতে চাই 2019 সালে সিলেট সিটি কর্পোরেশন এই নগরীর ঠিক এখানের যে 23টি বা 24টি ভবন রয়েছে সেই 24টি ভবনকে তারা ভূমিকম্পের ডেঞ্জার জোন হিসেবে বিবেচনা করেছিলেন এবং সেই ভবনগুলোতে আসলে এখনও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। গত শুক্রবার এবং শনিবার রাজধানী সহ সারা দেশে যে ভূকম্পন সৃষ্টি হয়েছে এতে কিন্তু আতঙ্ক বেড়েছে নগরী জুড়েই এবং এখন পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের যে উল্লেখ করার মতো কোনো ধরনের উদ্যোগ আমরা এখনও আমাদের চোখে পড়ে না এবং আমরা সাংবাদিকরা কিন্তু বারবারই জিজ্ঞেস করেছিলেন যে আসলে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হবে কিনা এই ভবনগুলোর ব্যাপারে। সেক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশন বলছেন তারা আজকে একটি সভা করবেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সভা, সেই সভাটি বিকেল 3টায় অনুষ্ঠিত হবে এবং সেই সভায় তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে কি করা হবে এই ভবনগুলোর ব্যাপারে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি আমি দেখাচ্ছি সেখানেও কিন্তু অনেক ঝুঁকি রয়েছে এবং এখানে এই বিল্ডিংটা নিয়েও কিন্তু একবার বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে অজানা কারণে সেটি আবার পুনরায় চালু হয়। রং পরিবর্তন করেই কিন্তু আবারও সেটির কার্যক্রম পরিচালনা করে আসছেন এখানকার কর্তৃপক্ষ। তো আমি যেমনটি আমরা জেনেছি জেলা প্রশাসক যিনি রয়েছেন সারোয়ার আলম, তিনি কিন্তু একটা উদ্যোগ নিয়েছেন যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার জন্য তিনি একটি উদ্যোগ হাতে নিয়েছেন। উনি বলছেন যে অতি সত্বর এই ব্যবস্থাটুকু নেবেন। তবে একটি বিষয় হচ্ছে যে ডেঞ্জার জোন হিসেবে ভূতাত্ত্বিকভাবেই কিন্তু এই সিলেট নগরীকে বিবেচনা করা হয়ে থাকে, যেহেতু এখানে একটি ফল্ট রয়েছে, ডাউকি ফল্ট, এবং সেই ফল্টের কারণে কিন্তু এখানে অনেক বেশি ঝুঁকি বিদ্যমান এবং আমরা মানুষের সাথে কথা বলছি, সাধারণ মানুষও কিন্তু বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন। সবারই চাওয়া যেন এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। রাত্রি এই ছিল আমার কাছে আসলে ভূমিকম্প নিয়ে সিলেট নগরবাসীর মন্তব্যের এক অংশ। সিলেটে বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। এই নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। জুলাই আগস্ট আন্দোলনে রামপুরে 28 জনকে হত্যার ঘটনায় বিজেপির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে শুনানি আজ। সেখানে আছেন জাহিদ হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, রামপুরায় এই মামলার শুনানি কখন নাগাদ শুরু হবে একটু জানাবেন? গত 24 জুলাই আগস্ট আন্দোলনে রামপুরায় যে হত্যাকাণ্ড ঘটেছে, একটি মামলা করা হয়েছে 28 জনকে হত্যার অভিযোগে। সেই মামলায় পুলিশের 2 জন কর্মকর্তা আসামি হয়েছেন। একজন খিলগাঁও থানার তৎকালীন যে এডিসি, অতিরিক্ত পুলিশ সুপার, তিনি এই মামলার আসামি এবং একই সঙ্গে তখনকার রামপুরার যে ওসি ছিলেন মশিউর রহমান, তিনি এই মামলার আসামি। একই সঙ্গে এই মামলা আসামি করা হয়েছে তখন বিজিবিতে দায়িত্ব পালন করেছেন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম এবং রাফাত আল ইসলাম মেজর, যিনি সেনা কর্মকর্তা। এই 2 জনকে
এই মামলায় 4 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 2 জন পলাতক রয়েছেন, পুলিশের 2 কর্মকর্তা পলাতক রয়েছেন এবং সেনা কর্মকর্তা 2 জন তারা এই মামলায় গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এর আগে তাদেরকে 20 নভেম্বর হাজির করা হয়েছিল এবং এরপরে তাদেরকে আজকে হাজির করা হলো। একই সঙ্গে এই মামলায় অভিযোগ গঠনের উপরে শুনানি হতে পারে আজকে, যে এই মামলাটি কবে অভিযোগ গঠন হবে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সে বিষয়ে শুনানির জন্য কবে দিন নির্ধারণ করা হয় সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে 2 জন পুলিশ কর্মকর্তা যে এই মামলায় পলাতক রয়েছেন তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেয়া হবে কিনা এবং কাদেরকে দেয়া হবে সে বিষয়ে একটি সিদ্ধান্ত আজকে হতে পারে। একই সঙ্গে চানখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছিল 5 আগস্টের সকালে, সেই মামলাটি আজকে সাক্ষ্য গ্রহণের জন্য রয়েছে এবং একজন সাক্ষীকে আজকে জেরা করার কথা রয়েছে এবং সেই জেরা করার পরে নতুন করে সাক্ষী আবার কবে নেওয়া হবে সেটি আমরা জানতে পারবো। এবং আবু সাইদ হত্যা মামলা, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি 16 জুলাই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তার সেই মামলার আসামিরা আজকে হাজির হয়েছেন। সেই মামলায় শুনানি রয়েছে এবং সেই মামলার যে সাক্ষ্য গ্রহণ চলমান সেটি রয়েছে এবং আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজকে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। সব মিলিয়ে 3টি মামলার কার্যক্রম রয়েছে। এই 3টি মামলায় জুলাই আগস্ট আন্দোলনের হত্যাকাণ্ডের মামলা, মানবতা বিরোধী অপরাধের মামলা। এই মানবতা বিরোধী অপরাধের মামলায় মূলত আসামিদেরকে সকালে আনা হয়েছে। এখন পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হয়নি। আদালতের কার্যক্রম শুরু হলে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো। রাত্রি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। ভয়াল তাসরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ এবং গার্মেন্টস মালিকের বিচারের দাবিতে এখনও নানা কর্মসূচি পালন করছেন নিহতের স্বজন ও শ্রমিকরা। তাসরিন গার্মেন্টসের সামনে থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, একটু জানাবেন শ্রমিকদের ক্ষতিপূরণ এবং মামলার অগ্রগতি আসলে কেমন দেখছেন? তাসরিন স্মরণে পোশাক শ্রমিকদের আজ কি কি কর্মসূচি রয়েছে একটু জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আজকে যে তাজরিন ট্রাজেডি দিবসকে ঘিরে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এখানে শ্রমিকদের বিভিন্ন সংগঠন কিন্তু ক্ষতিপূরণের দাবিতে এবং তাদের পুনর্বাসনের দাবিতে এখানে ঐক্যবদ্ধ হয়েছেন। আমি যদি একটু দেখাই আমার পেছনে সাভারের শ্রমিকদের বিভিন্ন সংগঠন কিন্তু এখানে ঐক্যবদ্ধ হয়েছেন। আহত শ্রমিকরা রয়েছেন, যদি একটু দেখায় একজন আহত মানুষও কিন্তু হাঁটতে পারছেন না, তিনি ক্রাচে ভর করে হাঁটছেন, তিনিও কিন্তু এখানে আসছেন। তাজরিন ট্রাজেডির 13 বছর কিন্তু আজ পূর্ণ হতে চলেছে। এই 13 বছর আগে এই তাজরিনের একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে কিন্তু 117 জন শ্রমিক নিহত হয়েছেন এবং 172 জন শ্রমিক কিন্তু বিভিন্নভাবে আহত হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতেই কিন্তু প্রতি বছর এই শ্রমিকরা এখানে আসছেন এবং দেলোয়ার, যিনি ঢাকা জেলা উত্তরের মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার, এই গার্মেন্টসের মালিক, তার বিচারের দাবিতে কিন্তু এখানে তারা প্রতি বছর আসছেন। আসলে তারা আসছেন, শ্রমিকদের অভিযোগ, তারা বলছেন যে প্রতি বছরই তারা এখানে আসছেন এবং যাচ্ছেন, কিন্তু বিচারের নামে তাদেরকে এক ধরনের প্রহসনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এমন অভিযোগ কিন্তু শ্রমিকরা করছেন। তারা বলছেন কোনো রকম কালক্ষেপণ ছাড়াই সরকার এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যাতে এই বিচার কার্যক্রম সম্পন্নে এগিয়ে আসেন। এই বিচার কার্যক্রম নিশ্চিত এবং তাদের অধিকার নিশ্চিতের জন্যই কিন্তু শ্রমিকরা দেখেছি গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু তারা এখানে জমায়েত হয়েছেন, মোমবাতি প্রজ্বলন করেছেন। কিছুক্ষণ আগেও এখানে দোয়া মোনাজাত হয়েছে, যারা নিহত হয়েছেন তাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা যদি একটু দেখাই, এখানে ফুলের বিভিন্ন সংগঠন থেকে কিন্তু ফুল দিয়ে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন যারা সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ পর পর বিভিন্ন সংগঠনের ব্যানারে বক্তব্য রাখছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তাদের এই বিচারকে বিলম্বিত করা হয়েছে, কারণ মৎস্যজীবী লীগ উত্তরের সভাপতি থাকার কারণে আওয়ামী সরকার, হাসিনা সরকার তার বিচার করেনি। এখন বর্তমান অরাজনৈতিক সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন যে তাদের এই বিচার যেন ওই সরকার নিশ্চিত করেন, পাশাপাশি তাদের এই বিচারকে যারা বিলম্বিত করছে তারা যাতে কোনোভাবেই এই বিচারকে বিলম্বিত করতে না পারে সে লক্ষ্যে সরকার এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যারা গার্মেন্টসে কর্মরত শ্রমিক এবং নিহত স্বজনদের, যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা। এই ছিল তাজরিন ট্রাজেডির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। তাসরিন গার্মেন্টসের সামনে নানান কর্মসূচি পালন করছেন নিহতের স্বজন ও শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হুমায়ুন কবির।
বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। মালদ্বীপে প্রায় 90,000-এর বেশি বাংলাদেশিদের বসবাস। দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে বিশেষ অভিযান। রোববার থেকে অপারেশন হামামাগো নামের এই অভিযান শুরু করা হয়। প্রবাসীদের সতর্ক করে ভিসা নীতি ভঙ্গ না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। মালদ্বীপে বসবাসরত বৈধ কর্মীদের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করা ও অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানের জন্য দেশটির বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে দেশটিতে কর্মরত বিভিন্ন দেশের 1,91,000-এর বেশি অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মালদ্বীপ থেকে 9,000-এরও বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। বর্তমানে দেশটিতে কর্মরত অভিবাসী কর্মীদের নিয়ন্ত্রণেও বিশেষ অভিযান শুরু করেছে দেশটি। এর আওতায় অভিবাসী আইন ও ভিসা নীতি ভঙ্গকারীরা সাজার মুখোমুখি হবেন। রোববার থেকে রাজধানী মালেতে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। রাজধানী জুড়ে টহল বাড়ানো সহ অভিবাসী কর্মীদের ঘনবসতিপূর্ণ এলাকায় সংশ্লিষ্ট বিভাগ থেকে টহল জোরদার করা হয়। রেগুলার বাংলাদেশ থেকে নতুন প্রবাসীরা আসতেছে, অনেক টাকা খরচ করে, কিন্তু এসে কাজ পাচ্ছে না। রাস্তাঘাটে ভিড় জমাচ্ছে, থাকার জায়গা নাই, খাওয়ার ঠিক মতো টাকা পয়সা নাই, কাজ নাই কাম নাই। এই দেশের পরিস্থিতি সরকারে ফলো করতেছে। আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো, আমাদের দেশের ইমেজটাও থাকবে ওদের কাছে ভালো। এদিকে মালদ্বীপে প্রায় 90,000-এর বেশি বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশ হাই কমিশন জানায় সেখানে অবস্থানরত প্রবাসীদের গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে দেশটির প্রশাসন। এজন্য ভিসা নীতি মেনে চলা এবং বেআইনি কার্যক্রমে না জড়ানোর অনুরোধ জানানো হয়েছে হাই কমিশন থেকে। আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে কেউ যাতে করে কোনোভাবে কোনো ধরনের ভিসা রুল ভায়োলেশন হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ডে কেউ যুক্ত থাকবো না। একই সাথে মালদ্বীপের আইন বিরোধী বা বেআইনি কোনো রকম কার্যক্রমে কেউ যেন কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা না জড়াই, যাতে করে আমরা সবাই এখানে সুন্দরভাবে বসবাস করতে পারি। এর আগের ইমিগ্রেশন ওয়াচ নামের অভিযানে স্থানীয় নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই নতুন এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু ঘোষণা দিয়েছেন দেশটিতে বসবাসরত অভিবাসী কর্মীদের বায়োমেট্রিক তথ্যের আওতায় আসতে হবে, তা না হলে কেউই দেশটিতে থাকতে পারবেন না। কামরুল হাসান জনি, এখন। লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ সশস্ত্র বাহিনীর প্রধান হাইথাম আলী তাবাতাবাই সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 28 জন। শীর্ষ এই কমান্ডারকে হত্যার লক্ষ্যেই হামলার দাবি ইসরায়েলের। তহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় রোববার কেঁপে ওঠে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ। কয়েক সেকেন্ডেই ধূলিসাৎ হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন, ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহনও, প্রাণ হারান ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাইথাম আলী তাবাতাবাই সহ বেশ কয়েকজন। আহত হয়েছেন আরও অনেকে। অ্যাম্বুলেন্সের শব্দে ভারী হয়ে ওঠে চারপাশ। শীর্ষ এই কমান্ডারের মাথার জন্য $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তাকে হত্যার লক্ষ্যেই হামলার দাবি ইসরায়েলের। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে তাবাতাবাই হিজবুল্লাহকে শক্তিশালী করতে অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন বলেই টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহু। צה"ל חיסל את עלי טבטבאי, רמטכ"ל ארגון הטרור חיזבאללה. טבטאי הוא רב מרצחים. ידיו מגואלות בדם של ישראלים ואמריקנים רבים. ולא בכדי, ארצות הברית הציעה פרס כספי של $5 מיליון על הראש שלו. ইসরায়েলের হামলায় সশস্ত্র গোষ্ঠীর প্রধান নিহত হওয়ার খবর নিশ্চিত করে হিজবুল্লাহ জানায় হামলা চালিয়ে গুরুতর সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল। 2024 সালের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির পর থেকেই তা লঙ্ঘন করে আসছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি আক্রমণের মাত্রা আরও বাড়িয়েছে। এমনকি লেবানন সরকার আলোচনার জন্য রাজি হওয়ার 2 দিন পরই বৈরুতে ভয়াবহ এই হামলা চালালো ইসরায়েল, যার কারণে আবারও হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পূর্ণ মাত্রার সংঘাত উত্তেজনা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। وعلى رأس هذه الرعاية الدولية الولايات المتحدة الأمريكية ومنذ الإعلان عن اتفاق والوقف العمليات العسكرية والعدو الإسرائيلي ما زال مواظبا ومدمنا على استمرار عدوانه.
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, গত সপ্তাহে দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবাননের উপর চাপ দিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই আওতায় দেশজুড়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে সেপ্টেম্বরে একটি পরিকল্পনাও জারি করে লেবাননের সেনাবাহিনী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি পরিকল্পনা চূড়ান্তের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় হওয়া আলোচনায় অসাধারণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খুব শিগগিরই পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। জেনেভায় স্থানীয় সময় রোববার ইউক্রেনীয় এবং ইউরোপের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। তবে চূড়ান্ত চুক্তি পরিকল্পনা রাশিয়ায় পাঠানোর আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের সম্মত হতে হবে। শেষ করছি এখন বাণিজ্য, শিরোনামগুলো আরও একবার। জুলাইয়ে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় রেদওয়ানুল সহ 2 সেনাকর্তাকে ট্রাইব্যুনালে হাজির, 4 জনের বিরুদ্ধে শুনানি। শুরুর কিছুদিন পরই মুখ থুবড়ে পড়েছে রাজধানীর বাস একীভূত প্রকল্প, আধুনিক বাস ও পরিকল্পিত নীতিমালার তাগিদ। পলিসি ইস্যু যে আমি সুশৃঙ্খলভাবে গণপরিবহন চালাবো, এটার জন্য যে ভারী অবকাঠামো লাগবে বিষয়টা কিন্তু তা না। আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির 13 বছরেও নিশ্চিত করা হয়নি ক্ষতিপূরণ ও পুনর্বাসন, মানবেতর জীবন শতাধিক পরিবারের। লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহর সশস্ত্র বাহিনী প্রধান হাইথাম আলী সহ অন্তত 5 জন নিহত, আহত 28। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।